আমরা একেবারে ঘাস ফড়িং এর বেসিক জিনিস থেকে শুরু করব। এটা একটা ঘাস ফড়িং এর ছবি। ঘাস ফড়িং এর ক্লাসিফিকেশন আমরা এখানে দেখব। আর ঘাস ফড়িং এর যখন ক্লাস পড়ব তখন আমরা পড়ব যে এটা ইনসেক্টা বা পতঙ্গ। কাদের পতঙ্গ বলে আমরা এটা এই জায়গায় দেখব। ওকে, তো সবার আগে চলে আসি আমরা ঘাস ফড়িং। দিস ইজ কল্ড গ্রাস হপার। ওকে, যারা ঘাস খায় এবং লাফিয়ে লাফিয়ে চলে, চাবুকের মতো আর কি, যারা ঘাস খায় এবং লাফিয়ে লাফিয়ে চলে, দ্যাট ইজ কল হপার, তাদেরকেই বলা হয় ঘাস ফড়িং। ঘাস খায় এবং লাফিয়ে লাফিয়ে চলে। ওকে, তো ঘাস ফড়িং এর এই যে আমরা যে ঘাস ফড়িংটা পড়ব, এইটাকে বলা হয় লোকাস্ট। কি বলা হয়? লোকাস্ট। লোকাস্ট শব্দের অর্থ হলো যারা লোকেশন চেঞ্জ করে, যারা লোকেশন বদলায়। কেন লোকেশন বদলায়? ফর খাদ্য সংগ্রহ। তাহলে যে সকল ঘাস ফড়িং লোকেশন চেঞ্জ করতেছে বারবার খাদ্য সংগ্রহের জন্য, তাদেরকে বলা হয় লোকাস্ট। বাট লোকাস্ট শব্দটা অ্যাকচুয়ালি একটা মেটাফর। একটা সময় ছিল না এরকম যে একটা রোগ ছড়িয়ে আছে এই এলাকা থেকে ওই এলাকা, দ্যাট ইজ কল প্লেগ। এরকম ডেডলি যে রোগগুলো ছিল এক এলাকা থেকে আরেক জায়গায় ছড়াচ্ছে, তাদেরকে বলা হতো লোকাস্ট। তাহলে এরাও কিন্তু খুবই ডেডলি, মানে যে এলাকায় আসবে ফসলের ক্ষতি তো করবে, ফসল একেবারে সাবাড় করবে, এখান থেকে আরেকটা এলাকায় চলে যাবে। তো প্লেগ যেমন ছড়াইতো, এই ডেডলি ব্যাপারটা যেমন ছড়াইতো, এরাও তেমন পুরো ফসলের জন্য একটা ডেডলি ব্যাপার, এলাকা ছেড়ে এক এলাকায় খেয়ে আর এক এলাকায় চলে যায়। তখন ওই এলাকায় কিন্তু দুর্ভিক্ষ দেখা দেয়। ওকে, তো ওই যে প্লেগ যেমন একটা ডেডলি ব্যাপার ঘটাইতো, মানুষ টানুষ সব একদম মেরে সাবাড় করে ফেলতো, এরাও তেমন ওই এলাকার ফসল সাবাড় করে পুরো এলাকায় দুর্ভিক্ষ ছড়িয়ে দিয়ে চলে যায়। এই জন্য প্লেগকে বলা হতো লোকাস্ট, এরা হচ্ছে লোকাস্ট। তাহলে লোকাস্ট একটা মেটাফর। ওকে, আচ্ছা, তো এখন আমরা এদের ক্লাসিফিকেশন দেখব। ক্লাসিফিকেশনে সবার আগে চলে আসি ফাইলাম। ফাইলাম মানে হলো আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা। আর তোমরা তো জানো এখানে দুইটা পার্ট রয়েছে, একটা হলো আর্থ্রো আর একটা হচ্ছে পোড। এই আর্থ্রো শব্দের অর্থ হলো সন্ধি বা জয়েন্ট। সন্ধি বা জয়েন্ট, এই যে আমাদের আঙ্গুলে দেখো পার্ট 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 এবং পরস্পর কি সন্ধি তৈরি করছে বা জয়েন্ট তৈরি করছে। আমাদের আঙ্গুলটা অনেক পার্টে বিভক্ত। এই যে আমাদের কনুইতে একটা সন্ধি আছে, তাই না? এই হাড্ডি আর এই হাড্ডি সেখানে সন্ধি তৈরি করেছে। তো এই সকল প্রাণীদের সন্ধি থাকে, সেটা কোথায় থাকে? পায়ে থাকে। এদের তো আর হাত নাই, এদের পায়ে সন্ধি থাকে। তাহলে যে সকল প্রাণীদের এই যে দেখেন পা সন্ধিযুক্ত, মানে পার্ট 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 এবং সবাই জয়েন্ট হয়ে আছে, তাদেরকে বলা হয় আর্থ্রোপোড, সন্ধিপদী। ওকে, নাও দিস ইজ ইনসেক্টা। ক্লাস কি? ইনসেক্ট। ইনসেক্টা। ইনসেক্টা শব্দের অর্থ হলো খণ্ডকায়ন বা খণ্ডিত। কোনো কিছুর ভেতরে আপনি সেকশন করে ফেলছেন, সেকশন 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 সেকশন, রাইট? এই যে দেখেন এদের দেহ, এই এলাকাটার নাম হচ্ছে মাথা। এই যে এলাকাটা মস্তক আছে, তাহলে এটা একটা খণ্ড। এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এটার নাম হলো বক্ষ অঞ্চল। তাহলে এটা একটা খণ্ড বা একটা অঞ্চল। এখান থেকে শুরু করে এই শেষ পর্যন্ত এই জায়গাটার নাম হলো উদর বা পেট। তাহলে এরা মস্তক, বক্ষ এবং উদর অঞ্চলে বিভক্ত। তাহলে সেকশন সেকশন আছে এদের দেহের মধ্যে, আলাদা আলাদা সেকশন রয়েছে, শাখা রয়েছে, অঞ্চল রয়েছে। সো দ্যাট ইজ হোয়াই দিস ইজ কল্ড ইনসেক্টা। ওকে, তারপর চলে আসি আমরা সাব ক্লাসে। সাব ক্লাস মানে হলো টেরিগোটা। হোয়াট ইজ টেরিগোটা? এই যে এখানে দেখেন টেরন বলে একটা পার্ট রয়েছে। টেরন, এই টেরন শব্দের অর্থ হলো উইং বা পাখনা বা পাখা বা ডানা। ওকে, পাখনা, পাখা বা ডানা। তাহলে এই সকল প্রাণীদের কি আছে? পাখনা আছে বা ডানা আছে। এই যে দেখো ডানা আছে, ডানা অ্যাকচুয়ালি দুই জোড়া। নিচের দিকে যেটা থাকে একটু পেছন থেকে তৈরি হয়ে নিচের দিকে থাকে, এটা একটা ডানা, সেটা উঠতে সাহায্য করে।
এর উপরে আর একটা পাতলা ডানা রয়েছে, সেটা এটাকে ঢেকে রাখে। যখন তারা ওড়ে না তখন একটা কাভার আছে, ডানার একটা কাভার আছে, মানে দুইটা ডানা আছে যারা নিচের ডানাগুলোকে ঢেকে রাখে। তাহলে দুই জোড়া ডানা আছে এদের। এই যে ডানা আছে এই জন্যই কিন্তু টেরন বা টেরিগোটা বলা হয় এদেরকে। টেরিডোফাইটা যে উদ্ভিদগুলো রয়েছে একটু খেয়াল করো, তাদের পাতাগুলো কিন্তু এরকম। টেরিডোফাইটা যেটাকে আমরা বলি হচ্ছে ফার্নবর্গীয় উদ্ভিদ, তাই না, ঢেকি শাক, তো ওদেরকে বলা হয় টেরিডোফাইটা। ফাইট মানে উদ্ভিদ। তাহলে টেরিডোফাইটা এমন একটা উদ্ভিদ যাদের এই যে দেখেন পাতাগুলো দেখতে ডানার মতো, পাখির ডানার মতো। তাহলে টেরিডোফাইটার টেরন এবং টেরিগোটার টেরন দুইটাই সেম, দুটাই অ্যাকচুয়ালি পাখনা বা পাখা বোঝাচ্ছে। এরপর চলে আসি অর্ডার। অর্ডার হচ্ছে অর্থোপটেরা। এই যে দেখো, অর্থ শব্দের অর্থ হলো পেয়ার। অর্থ শব্দের অর্থ কি? পেয়ার। আর টেরন শব্দের অর্থ এই যে এখানে আবার দেওয়া আছে, টেরা, PTERA, টেরা বা টেরন। তাহলে পেয়ার, টেরন, জোড়া পাখনা থাকবে, রাইট? জোড়া পাখনা থাকবে এদের। এই যে খেয়াল করো, এদের কি আছে, নিচে এক জোড়া আছে, উপরে আরেক জোড়া আছে। এই যে জোড়া জোড়া পাখনা, দ্যাট ইজ কল্ড অর্থোপটেরা, জোড়া পাখনা। এটা কিন্তু আরো একটা মিনিং আছে। আমরা যখন কেমিস্ট্রি পড়েছি, কেমিস্ট্রি পড়ার সময় আমরা কি দেখেছিলাম, এই পজিশন একটা, এই পজিশন একটা, একটার সাপেক্ষে আর একটাকে কিন্তু অর্থোপ্যারা বলা হয়, তাই না? তার মানে বোঝাচ্ছে এদিকে কিছু আছে আর এদিকে কিছু আছে। তাহলে এদের ক্ষেত্রেও দেখবেন এখানে ডানা আছে এক জোড়া, এদিকে আরেক জোড়া ডানা আছে। তাহলে অ্যাকর্ডিং টু পজিশনও কিন্তু এটাকে বলা হয় অর্থ, যে এখানে এক জোড়া ডানা আছে, ওদিকে আরেক জোড়া ডানা আছে, দ্যাট ইজ কল্ড অর্থোপ্টেরা। তো যাই হোক, আপনারা এইভাবে মনে রাখবেন, অর্থোপ্টেরা শব্দের অর্থ হলো জোড় পাখনা, এবং দুটো আলাদা আলাদা পজিশনে থাকবে। উপরের গুলা থাকবে এদিক থেকে, আর নিচের এক জোড়া থাকবে একটু গিয়ে এদিকে। ওকে, এই সামনে যেটা থাকবে সেটা উপরে কিন্তু থাকতেছে, আর পেছনে যেটা থাকতেছে সেটা বাধ্য হয়ে নিচে থাকতেছে। সো টেরিগোটা শেষ করলাম আমরা, অর্থোপ্টেরাও আমরা শেষ করলাম। এখন আমরা ফ্যামিলিতে চলে আসি। ফ্যামিলি, আমরা যখন হাইড্রা পড়েছিলাম, হাইড্রা তো দেখেন ফ্যামিলির শেষে কিন্তু ইডা শব্দ ছিল। কি ছিল? ইডা ছিল। তাহলে ইডা শব্দটা যখনই থাকবে মনে রাখবেন এটা মানে ফ্যামিলি বোঝাচ্ছে, ইডা মানেই ফ্যামিলি। তাহলে আপনারা এখন থেকে যেটা করবেন, কখনো যদি পরীক্ষায় বলে এই পরের প্রাণীটার ফ্যামিলি কি, তাহলে ইডা শব্দটা খোঁজা শুরু করবেন। ইডা মিন্স ফ্যামিলি। ওকে, সো দিস ইজ ফ্যামিলি। এবং সামনে দুইটা পার্ট রয়েছে, এই যে পির্গো, মর্ফ। পির্গো শব্দের অর্থ হলো পিরামিড। পির্গো শব্দের অর্থ কি? পিরামিড। আর মর্ফ শব্দের অর্থ হলো আকৃতি, আকার আকৃতি, দৈহিক আকার আকৃতি। মরফোলজি বলা হয়, যে এই প্রাণীটার মরফোলজি বলো তো, তাহলে আপনাকে দৈহিক আকার আকৃতিতে কি কি দেখতে পাচ্ছেন সেটা বলতে হবে। তাহলে হোয়াট ইজ পির্গোমরফিটা? তাহলে ফ্যামিলি বোঝাচ্ছে এটা, আর পির্গোমরফ বলতে বোঝাচ্ছে এদের পিরামিড আকৃতির কিছু একটা আছে, এদের দেহে পিরামিড আকৃতির কিছু একটা আছে। পিরামিড মানে কি? নিচ থেকে উঁচু লম্বা কিছু একটা। এই যে দেখেন এদের কি আছে, অ্যান্টেনা। অ্যান্টেনা কি আমরা পিরামিড বলতে পারি না? পির্গো। তাহলে পিরামিড আকৃতি, আকৃতি যদি হয় তাহলে মর্ফ। তাহলে এইটা থেকেই তাদেরকে ফ্যামিলিটা আনা হয়েছে, একটা ফ্যামিলি। সো ইডা, পির্গো মরফিডা। ওকে, তাহলে পির্গো মর্ফ শব্দের অর্থ হলো এদের দেহের মধ্যে পিরামিড আকৃতির অ্যান্টেনা আছে। একটু খেয়াল করবেন, এদের কিন্তু অ্যান্টেনা খাটো, অনেক লম্বা না কিন্তু। আপনারা তেলাপোকার অ্যান্টেনা দেখছেন অনেক বড়, কিন্তু এদের কি, এদের অ্যান্টেনাগুলো কিন্তু খাটো। তো যাদের অ্যান্টেনা খাটো হয় তাদেরকে বলা হয় অ্যাক্রিডিডা। তাহলে আমরা এটার বদলে আরো একটা কথা বলতে পারি, অ্যাক্রিডিডা বলতে পারি। ওকে, আচ্ছা, অ্যাক্রিডিডা মানে কিন্তু খাটো অ্যান্টেনা না। অ্যাক্রিডিডা শব্দের অর্থ হলো অ্যাক্রোস। অ্যাক্রোস মানে হলো ওই যে তোমাদের তোমাদের বাসায় তো আলনা থাকে, আলনার যদি মাথাটা একটু এইরকম থাকে তাহলে আমরা এই জায়গায় একটা শার্ট ঝুলিয়ে রাখতে পারি, তাই না? মাথাটা একটু এরকম থাকবে, একটা শার্ট এখানে ঝুলিয়ে রাখতে পারবো। তো এই যে মাথাটাকে বলা হয় অ্যাক্রো। তাহলে এই যে দেখেন একটু এক্সট্রা বাইর হয়ে গেছে শার্ট ঝুলানোর মতো, দিস ইজ কল অ্যাক্রো। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম অ্যাক্রো শব্দের অর্থ হলো
ওই যে যেগুলা আলনায় যেগুলা বাড়তি পার্ট থাকে যেখানে শার্ট ঝুলে সেটা। তো যাই হোক না কেন আমরা এটাই মনে রাখবো, দিস ইজ পিরগোমরফিডা বা পিরামিড আকৃতির অ্যান্টেনা ধারণ করে। এরপর চলে আসি আমরা জেনাস। আমরা এইদিকে লিখি পয়ে কিলো সেরাস, আর স্পেসিস হচ্ছে পিকটাস, বাট স্পেসিস লেখার সময় কিন্তু সামনে জেনাসের নামটা দিতে হয়, পয়কিলোসেরাস পিকটাস, রাইট? তো পয়কিলোসেরাসের মিনিংটা আমি অনেক কাল আগে একবার ফেসবুকে লাইভ ক্লাসে বলছিলাম, তো সারা বাংলাদেশে এটা সলাপ হয়ে গেছে। তো সবাই যখন ব্যাখ্যা দেয় ক্লাসের মধ্যে, পয়কিলোসেরাসটা হচ্ছে আমি যেরকম করে ব্যাখ্যা দিতাম এরকম করে, বাট আমি আজকে একটা আপগ্রেড দিচ্ছি এখানে। কি সেটা? পয় শব্দের অর্থ হলো পলি, ওকে? কিলো শব্দের অর্থ হচ্ছে কালার। তাহলে বলো তো এদের পয়কিলোসেরাস জেনাস বলতে কি বোঝাচ্ছে? মাল্টি কালার বোঝাচ্ছে, পলি কালার বোঝাচ্ছে। তাহলে আজ থেকে নতুন ব্যাখ্যা, ওকে? পয়কিলোসেরাস মানে হচ্ছে মাল্টি কালার, আর পিকটাস শব্দের অর্থ হচ্ছে চিত্র বা ছবি, বা আমরা কি বলতে পারি, মাল্টি কালার দিয়ে আমরা যে ফ্রেম ছবিটা অ্যাড করলাম সেই জিনিসটা বোঝায়। তাহলে এবার আমি আরেকবার বলছি, পয়কিলোসেরাস শব্দের অর্থ বোঝাচ্ছে পলি কালার, আর পিকটাস শব্দের অর্থ হচ্ছে পিকচার বা পেইন্ট বা পেইন্টেড যে জিনিসটা যেটা পাইলাম আমরা পেইন্ট করার পর ছবিটা সেটা। তাহলে ঘাসফড়িংকে, এই ঘাসফড়িংটাকে বলা হচ্ছে মাল্টি কালার একটা চিত্রকর্ম। মাল্টি কালার্ড পিকটাস মানে হচ্ছে চিত্রকর্ম, ওকে? তাহলে আমরা সবকিছু বুঝলাম। মাল্টি কালার বলতে কি কি বোঝাচ্ছে? এটা একটু হলদে সবুজ। কি ধরনের মাল্টি কালার বলতে কি বোঝাচ্ছে? হলদে পাড়ও রয়েছে, সবুজ পাড়ও রয়েছে। আমি এইভাবে মনে রাখি, হস, ওকে, বা হোসেন, হলদে সবুজ, মনে থাকবে? তাহলে আমরা সবই বুঝলাম। আর্থ্রোপোডা বলে সন্ধিযুক্ত পায়ের জন্য, ইনসেক্টা বলে কারণ এদেরকে সেকশন সেকশনে ভাগ করা হয়, টেরিগোটা বলে কারণ টেরন মানে ডানা, এদের ডানা আছে। অর্থোপটেরা বলতে বোঝাচ্ছে পেয়ার ডানা বা দুই জোড়া ডানা। আরো একটা মিনিং হচ্ছে যে অর্থোপটেরা মানে আলাদা আলাদা জায়গায় ডানা থাকবে। পিরগোমরফিডা শব্দের অর্থ হলো পিরামিড আকৃতির অঙ্গ আছে, দ্যাট ইজ কল্ড অ্যান্টেনা। এই ফ্যামিলি, রাইট? তাহলে এই ফ্যামিলির প্রাণীদের পিরামিড আকৃতির অ্যান্টেনা রয়েছে। আর জেনাস মানে হচ্ছে পয়কিলোসেরাস, পয়কিলোসেরাস মানে হচ্ছে পলি কালার বা মাল্টি কালার, পিকটাস মানে হচ্ছে চিত্রকর্ম। তাহলে এই চিত্রকর্ম বা এই ছবিটা বা এই প্রাণীটা হচ্ছে মাল্টি কালার। মাল্টি কালার কি কি? হলদে সবুজ, ওকে? তাহলে এখন ইনসেক্টটা জিনিসটা বোঝাই। ইনসেক্টটা বলতে শুধু আমরা মস্তক উদর বক্ষ বললাম না, আরো কিছু স্পেশালিটি থাকবে, আরো কিছু বৈশিষ্ট্য থাকবে। সেগুলো কি? তাহলে এক এক করে আমি বলছি। অবশ্যই বহিঃকঙ্কাল থাকবে, সেটা কাইটিন দ্বারা তৈরি। একটু খেয়াল করো, কাইটিন কিন্তু আবরণ না, কাইটিন কিন্তু বহিঃকঙ্কাল। এদের দেহের যে কোষগুলা আছে সেই কোষগুলাই কি করবে? কাইটিন ক্ষরণ করবে, করে দেহের বাইরে একটা খোলস তৈরি করবে, খুবই শক্ত। এই জন্য আমরা এটাকে হাড্ডি বা কঙ্কাল বলি। যেহেতু দেহের বাইরে চলে গেল এই জন্য বহি কঙ্কাল, ঠিক আছে? বাইরের হাড়। এরা কিন্তু পরবর্তীতে এটা খুলে ফেলে, যখন এদের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে, শরীরের বৃদ্ধি ঘটে, এরা কিন্তু বারবার খুলে ফেলে, তখন আমরা বলি খোলস মোচন, রাইট? তাহলে খোলস মোচনে কোনটা ফেলে দেয়? কাইটিনটা ফেলে দেয়। আচ্ছা, অঞ্চলায়ন। তাহলে এদের মস্তক, বক্ষ এবং উদর তিনটা অঞ্চলে এরা বিভক্ত থাকবে। তাহলে ইনসেক্টটাই শুধু কাইটিন নির্মিত বহিঃকঙ্কালই না, এদের অঞ্চলায়নও থাকবে। পুঞ্জাক্ষী এবং অ্যান্টেনা। পুঞ্জাক্ষী থাকবে এক জোড়া, অ্যান্টেনা থাকবে এক জোড়া। পুঞ্জাক্ষী বলতে এই যে চোখটা বোঝাচ্ছে, এখানে এই চোখটা বোঝাচ্ছে। এদের কিন্তু আরো চোখ আছে, সেগুলোর নাম পুঞ্জাক্ষী না, আমি যথাসময়ে বোঝাবো। সো এক জোড়া পুঞ্জাক্ষী থাকবে এবং এক জোড়া অ্যান্টেনা থাকবে। পা এবং ডানা। পা থাকবে তিন জোড়া। পা থাকবে কয় জোড়া? তিন জোড়া। এই যে এখানে এক জোড়া থাকবে, এদিকে এক জোড়া থাকবে, এই যে বড় যে পা গুলো আছে, সরি, এই যে সামনে এক জোড়া, এখানে এক জোড়া, এখানে এক জোড়া, ওই যে পেছনে আর এক জোড়া, যেটা এই যে এখান থেকে তৈরি হয়ে পেছন পর্যন্ত চলে গেছে। তাহলে এদের কয় জোড়া পা থাকবে? তিন জোড়া। তো এখানে একটু মনে রাখবেন যে এদের তিন জোড়া পা থাকলেও একেবারে পেছনের যে পা গুলো রয়েছে এদেরকে বলা হয় সালটাটোরিয়াল লেগ। সালটাটোরিয়াল শব্দের অর্থ হলো লাফ দেয় যে পা গুলো দিয়ে, ওকে, লাফিয়ে পা বোঝায়। তাহলে এদের যে তিন জোড়া পা রয়েছে, কোনগুলো সালটাটোরিয়াল লেগ বা লাফিয়ে পা? বললেন পেছনের পা গুলা। কেন লাফিয়ে পা? কারণ এই যে দেখেন পাটা কত পুরু, মানে কত পরিমাণ পেশি আছে এখানে। তো যে পায়ে পেশি থাকবে সেই পায়ে শক্তি থাকবে, আর সেই পাটা ব্যবহার করে তারা লাফ দিবে, রাইট?
ওকে, তাহলে আমরা এখানে সালটাটোরিয়াল পা পেলাম। ডানা থাকবে 2 জোড়া। 2 জোড়া ডানার মধ্যে আমি বলছিলাম উপরের ডানাগুলো শুধু আবরণ হিসাবে বা কাভার হিসাবে ব্যবহৃত হয়, আর নিচের ডানাগুলো অ্যাকচুয়ালি উঠতে সাহায্য করে। আর ওরা যখন রেস্টিং অবস্থায় থাকে তখন উপরের ডানাগুলো দ্বারা, আবরণগুলো দ্বারা নিচের ডানাগুলোকে ঢেকে রাখা থাকে। ওকে, এদের শ্বসনতন্ত্র আছে। শ্বসনতন্ত্র কিন্তু অনেকগুলো নালী দ্বারা তৈরি। আমাদের দেহে রক্তনালী থাকে, বাট এদের দেহের ভেতরে কিন্তু পাইপ থাকে, বাতাসের পাইপ। এই বাতাসের পাইপকে বলা হয় বায়ুনল। বায়ুনলের আরেকটা হলো ট্রাকিয়া। তাহলে এদের শ্বসনতন্ত্র বলতে আসলে ফুসফুস থাকে না, এদের শ্বসনতন্ত্র বলতে এই যে এরকম পাইপ, সারা দেহের ভেতরে এরকম পাইপ। তাহলে বাইরে থেকে বাতাস এই পাইপের ভেতর দিয়ে কোষ পর্যন্ত চলে যায়। ওকে, আচ্ছা, সংবহন তন্ত্র। এদের সংবহন তন্ত্র হবে মুক্ত। মুক্ত শব্দের অর্থ কি আমি একটু দেখাচ্ছি এখানে। এটা হবে এদের দেহ, এটা হার্ট। ওকে, দিস ইজ হার্ট। হার্টে অল্প একটু রক্তনালী থাকবে, বাট রক্তগুলো সব সময় দেখেন দেহের বাইরে এরকম ঘুরে বেড়ায়, সারা দেহে এরকম ঘুরে ঘুরে বেড়ায়। তো এই যে রক্তগুলো যখন বাইরের কোনো গহ্বরে আসে, রক্তপূর্ণ গহ্বর বলা হয় এগুলাকে। রক্তপূর্ণ গহ্বর মানে হচ্ছে হিমোসিল। ওকে, তো বাইরে আসে বলেই কিন্তু এটাকে বলে মুক্ত, মানে হৃৎপিণ্ড এবং রক্তনালীর বাইরে যাইতে পারতেছে রক্ত। তাহলে রক্তগুলো কি মুক্ত না? তাহলে এই ধরনের রক্ত সংবহনকে বলা হয় মুক্ত সংবহন বা ওপেন সার্কুলেটরি সিস্টেম। আপনারা মলাস্কায় দেখেছেন অর্ধমুক্ত, এই অর্ধমুক্তটাও কিন্তু মুক্ত সংবহন, মাথায় রাখবেন। অর্ধমুক্ত মানেও অ্যাকচুয়ালি মুক্ত সংবহন। রেশন অঙ্গ, অনেক ধরনের রেশন অঙ্গ থাকে, বাট প্রধান রেশন অঙ্গের নাম হলো মালপিজিয়ান নালিকা। মালপিজিয়ান নালিকা। এই যে এদের এখানে পরিপাক নালী থাকে, এখানে পরিপাক নালীতে দেখবেন যে 3টা ভাগে ভাগ করা আছে, অগ্র পরিপাক নালী, মধ্য পরিপাক নালী, পশ্চাৎ পরিপাক নালী। এই পশ্চাৎ এবং মধ্য এর মাঝখানে এরকম কিছু সবুজ রঙের সুতার মতো থাকে, এগুলাকে বলা হয় নালিকা। ছোট ছোট যেহেতু এই জন্য নল না বলে নালিকা, আর মার্সেলো মালপিজির নাম অনুসারে মালপিজিয়ান বলা হয়। তাহলে এই মালপিজিয়ান নালিকাগুলোই হচ্ছে এদের রেশন অঙ্গ, কারণ এই নালিকাগুলোর মাধ্যমেই তারা দেহের ভেতরে যে রক্ত আছে সেই রক্তে থাকা বর্জ্যগুলোকে বের করে এই মলের মাধ্যমে দেহের বাইরে বের করে দেয়। তাহলে এখান থেকে বর্জ্যগুলো এখানে আসে, এখান থেকে পরিপাক নালী হয়ে দেহের বাইরে চলে যায়। তাহলে এটাই প্রধান রেশন অঙ্গ। আরো রেশন অঙ্গ কিন্তু আছে। তো প্রিয় স্টুডেন্ট, আমি এই পার্টটা আরেকবার বলে দিচ্ছি আপনাদের। ইনসেক্টটা বলার শর্ত হলো এগুলা বহিঃকঙ্কাল থাকবে, ডেফিনেটলি কাইটিন, নট কিউটিকল। কিউটিকল কিন্তু আবরণ, আর কাইটিন হচ্ছে বহিঃকঙ্কাল। অঞ্চলায়ন, অঞ্চলায়ন মানে হচ্ছে মস্তক, বক্ষ, উদর, 3টা অঞ্চলে বিভক্ত আছে এরা। পুঞ্জাক্ষী কয়টা করে, পা কয়টা করে পড়বেন। শ্বসনতন্ত্র বললাম, ভেতরে অনেক নল থাকে, দেয়ার ট্রাকিয়া আর বায়ুনল। সংবহন তন্ত্র হচ্ছে মুক্ত, মানে রক্তগুলো কি হয় হৃৎপিণ্ডের বাইরে চলে আসে, ফাঁকা জায়গায় যায়। রেশন অঙ্গ প্রধানটা হলো মালপিজিয়ান নালিকা। ওকে, তো এখানে একটা প্রশ্ন আমি করে রাখি, বহিঃকঙ্কাল হচ্ছে কাইটিন, বাট আবরণ হচ্ছে কিউটিকল। কেমিক্যালি 2টা আলাদা আলাদা, ইন্টেগ্রিটিও আলাদা আলাদা, মানে 2টা কেমন শক্ত নাকি নরম নাকি ভঙ্গুর, 2টাও কিন্তু আলাদা আলাদা। তো যাই হোক, কখনো কখনো কিন্তু এইটাকে কাইটিনকে বলা হয় শক্ত আবরণ। কি বলে? শক্ত আবরণ। তাহলে এই জিনিসটা মনে রাখবেন, কিউটিকল হচ্ছে আবরণ, কাইটিনটা হচ্ছে শক্ত আবরণ। আর শক্ত আবরণের আরেক নাম হলো বাইরের কঙ্কাল, বহিঃকঙ্কাল। তো এটাও আসতে পারে কিন্তু, যে আর্থ্রোপোডা পরের প্রাণীদের বা ইনসেক্টাদের বাইরে যে শক্ত আবরণটা থাকে তার নাম কি? কাইটিন। আর অনলি আবরণ থাকলে কিউটিকল। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।